রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি নতুন বছরের উষ্ণ অভিনন্দন। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি রোকেয়া আক্তার সীমা সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্কুল কর্তৃক বিগত কয়েক মাস যাবৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনলাইন ক্লাসগুলো চলে আসছে এবং তোমাদের পড়াশোনা যেন আরো ভালোভাবে তোমরা চালাতে পারো বাসায় বসে, সেজন্য এই বছর বিশেষ করে 2021 সালেও আমাদের স্কুল কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আশা করছি তোমরা বাসায় বসে অবশ্যই প্রতিটি টিচারের ক্লাসগুলো দেখবে, কারণ প্রতিটি টিচার কিন্তু খুব যত্ন সহকারে ক্লাসগুলো দিয়ে থাকেন বা করে থাকেন তোমাদের সুবিধার্থে, যেন তোমরা বাসায় বসেই পড়াগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারো, যেন গ্যাপ না থাকে পড়ার মধ্যে। তো আজ আমি এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটি নিয়ে। বিশেষ করে আজ আমি পড়াবো চতুর্থ শ্রেণীর বাংলা সাবজেক্ট। তো আমার ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং অবশ্যই বাসায় আছো। ঠিক আছে, তো চলো আমরা একটু পড়ায় ফিরে আসি। আজ আমি পড়াবো তোমাদের বাংলার বিষয়ের। গত ক্লাসে আমি যতটুকু জানি যে তাহমিনা ম্যাডাম বাংলার প্রথম চ্যাপ্টার মানে বাংলাদেশের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন। আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছি বাংলার একটি মানে বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে, সেটা হচ্ছে পালকির গান। এবং আশা করছি সবাই নতুন বই ইতিমধ্যে পেয়ে গিয়েছো এবং বইয়ের পেজগুলো খুব কালারফুল, উল্টিয়ে পাল্টিয়ে যেভাবে হোক দেখছো। এবং আশা করি আমরা যখন অবশ্য ছোট ছিলাম নতুন বই পেলে কিন্তু মনটা আনন্দে ভরে উঠতো, ঠিক আমরাও জানি যে যখন নতুন বই তোমরা হাতে পাও, আর বিশেষ করে এখন নতুন বইগুলো কিন্তু খুব কালারফুল, তোমরা যখন বইগুলো হাতে পেয়েছো তোমাদের মনটা খুব আনন্দে কিন্তু ভরে উঠেছে এবং নতুন বইয়ের পেজ উল্টাতে কিন্তু আসলে সবার খুব ভালো লাগে। তো আমার ক্ষুদে শিক্ষার্থীরা, আমরা একটু এবার পড়া নিয়ে আলোচনা করি। তো দেখা যাক, আজ আমি পড়াবো চতুর্থ শ্রেণী বাংলার পালকির গান কবিতা। তো পালকির গান কবিতাটি লিখেছেন কে? সতেন্দ্রনাথ দত্ত। সতেন্দ্রনাথ দত্ত। আমরা প্রথম টপিকে একটু আলোচনা করব কবি পরিচিতি নিয়ে। সতেন্দ্রনাথ দত্ত কলকাতার নিমতা গ্রামে 1882 সালের 11 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কত সালে? 1882 সালে 11 ফেব্রুয়ারি। সালের 11 ফেব্রুয়ারি কলকাতার নিমতা গ্রামে কি করেন? তিনি জন্মগ্রহণ করেন। এবং তার কবিতায় কি বলা হচ্ছে? তার কবিতায় ছন্দের খেলা এবং শব্দের যে ঝংকার, বিশেষ করে যে কবিতার প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের যে একটা মিল, পড়তে গেলে দেখবে কিছু কবিতা খুব মজা লাগে, একটার সাথে একটা খুব মিল থাকে, কাছাকাছি ভাবভঙ্গিমা থাকে। এবং অনেক কবিতা আছে একটু বেরসিক, মানে পড়তে গেলে দেখবা যে তোমাদের খুব ভালো লাগছে না, কেমন যেন লাগছে, রসকস নেই, এমন একটা ভাব। যার কারণে এখানে সতেন্দ্রনাথ দত্তকে বলা হয়েছে কি, তার কবিতায় ছন্দের খেলা প্লাস শব্দের ঝংকার খুব ভালো লাগে। তাকে কি বলা হয়? ছন্দের জাদুকর বলা হয়। তাকে কি বলা হয়? ছন্দের জাদুকর বলা হয়। তাহলে সতেন্দ্রনাথ দত্তকে কি বলা হচ্ছে? ছন্দের জাদুকর। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা হলো উল্লেখযোগ্য। এর মধ্যে আছে অভ্র আবির, হসন্তিকা উল্লেখযোগ্য। যার ফলে এখানে পালকির গানটা নর্মালি তার কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে সতেন্দ্রনাথ দত্তের পালকির গান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কুহু ও কেকা। বিশেষ করে আসলে কবির পরিচিতি যদিও তোমাদের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় না এখন পড়ার জন্য, এখান থেকে শব্দ অর্থ শূন্যস্থান যুক্ত বর্ণ এগুলোই নর্মালি আসে,
কিন্তু আমার বোঝানোর একটাই কারণ, যে কোনো টপিকস বাংলায় পড়ার আগে আগে কবি পরিচিতিটা যদি তুমি জেনে নাও, দেখা যায় একটা পড়তে পড়তে তুমি যদি 1-2 থেকে এগুলো পড়তে পড়তে যাও, দেখো 9-10 গিয়ে অটোমেটিক তোমার কিন্তু এটা ক্যাপচার হয়ে যাবে, খুব একটা প্রবলেম হবে না কবি পরিচিতি নিয়ে। কারণ একটা সময় পরে কিন্তু কবি পরিচিতি তোমাদের নৈবিত্তিকে দরকার হবে, যখন তোমরা 6-7 উঠে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে কবি পরিচিতিগুলো পরীক্ষায় এসে যায় নৈবিত্তিকে। তো আশা করছি কবি পরিচিতিটা একটু ভালোভাবে জেনে নিলে পরবর্তীতে আর সমস্যা হয় না। মাত্র 40 বছর বয়সে 1922 সাল খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি কবি মৃত্যুবরণ করে। তাহলে কত? জন্ম ছিল 1882 11 ফেব্রুয়ারি, আর মৃত্যু হচ্ছে 1922 খ্রিস্টাব্দের বা সালে কত? 25শে ফেব্রুয়ারি। তাহলে আমরা দুটোই পেয়ে গেলাম, একটা পেলাম জন্ম 1882 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি। তো শিক্ষার্থীরা মাত্র 40 বছর বয়সে তার মৃত্যুবরণ হয়। তো এই ছিল আমাদের কি কবি পরিচিতিটা। এরপরে আমরা একটু চলে যাব শব্দার্থে। তো আমরা শব্দার্থে চলে যাচ্ছি। প্রথম শব্দার্থ, আমরা যদি শব্দার্থ কবিতাটা পড়ার আগে শব্দার্থ সম্পর্কে ধারণা নিতে পারি, কবিতাটা পড়ার সময় দেখা যায় অনেক শব্দ সম্পর্কে আমি পড়ার মধ্যেই শব্দ যেহেতু আমি জানবো, আমি অর্থগুলো বুঝে নিতে পারবো। তো এখানে আমাদের প্রথম আছে কি গগন। গগন অর্থ কি? আকাশ। গগন অর্থ আকাশ। দ্বিতীয় আছে আদুল। আদুল অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া। তারপর আছে আমাদের পাটা। পাটা অর্থ কি? তক্তা। আমরা গ্রামের বাড়িতে একটু শুনি যে পাটাতন ঘর, মানে কি চৌচালা ঘরে পাটাতন ভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের উপরে পাটাতন দেওয়া থাকে। বিশেষ করে আমরা যে বলে থাকি মাচা বলে থাকি, এটাকে পাটাতন সিস্টেম, মানে তক্তা দিয়ে সুন্দর করে সাজানো। তাহলে পাটা অর্থ তক্তা। ভনভনিয়ে, ভনভন শব্দ করে, ভনভনিয়ে অর্থ ভনভন শব্দ করে। কোষে অর্থ জোরে। হাটুরে, জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়। আমরা নর্মালি গ্রামে বাজার বলে না, গ্রামে কি বলে? হাট বলে। বাজারটা কন্টিনিউ থাকে, হাট সপ্তাহে 1 দিন অথবা 2 দিন বসে। হাটুরে অর্থ এই হাট থেকে হাটুরে এসেছি, হাটুরে থেকে জিনিসপত্র বেচা কেনার জন্য যে কি করে? হাটে যায়। বিশেষ করে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। ধুকছে, ধুকছে অর্থ হাঁপাচ্ছে। অঙ্গ অর্থ কি? অঙ্গ অর্থ দেহ। আমরা বলি না অঙ্গ ঢুলায়, মানে কি দেহ বা শরীর ঢুলানো। স্তব্ধ, স্তব্ধ অর্থ নিস্পন্দ বা নিশ্চল। স্তব্ধ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিশ্চল মানে যেখানে চাঞ্চল্য নেই, কোনো শব্দ নেই। স্পন্দন মানে যেখানে কোনো প্রাণের স্পন্দনে একদম স্তব্ধ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। ধায়, ছোটা। ধায় মানে কি? ছোটা, ছুটছে তো ছুটছে, কোনো ধায় নেই, মানে ছোটার কোনো শেষ নেই। শুষছে, শুষছে অর্থ তরল পদার্থ টেনে নেওয়া। শুষছে অর্থ কি? তরল পদার্থ, কোনো তরল কিছু কি না নিয়ে টেনে নেয়া। যাই হোক, এতক্ষণ আমি তোমাদের সাথে কবি পরিচিতি এবং শব্দার্থ নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব, মানে এখন আমি কবিতাটি পড়াবো, আবৃত্তি করে দেখাবো মজা করে। তো চলো, এখন পালকির গান লিখেছেন কি? সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মোদি চক্ষু মোদি, পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাছি শুষছে মাছি, উঠছে কত ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে। আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফুঁড়ে
লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে, অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরো কত দূর। তো শিক্ষার্থীরা কেমন লাগলো আবৃত্তিটা? আশা করছি ভালো লেগেছে। এখানে বোঝানোর মতো খুব আহামরি কোনো কিছু নেই, যার কারণে আমি প্রথমেই তোমাদের শব্দের অর্থগুলো নিয়ে একটু আলোচনা করেছি। তারপরে যদি তোমাদের কিছু সমস্যা থাকে বা আমার মনে হয় যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, আমি একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম ছিল আমাদের পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। গগন বলতে আমরা কি বলেছি? আকাশ। গগন তলে আগুন কেন বলা হয়েছে? কারণ গগন তলে আগুন বলা হয়েছে এই কারণে যখন সূর্যের প্রচন্ড রৌদ্র আমাদের কি করে, দেহটাকে পুড়িয়ে ফেলে, মানে প্রচন্ড গরমে আমরা অসহ্য হয়ে যাই, এর কারণে বলা হয়েছে গগন তলে। আমরা আকাশের নিচে কি হচ্ছে? আগুন জ্বলছে। আমরা কিন্তু যখন প্রচন্ড রৌদ্র ওঠে, গরম কিন্তু অসহ্য হয়ে যায়, আমাদের শরীর থেকে ঘাম বের হতে থাকে এবং কি হয়, আমরা অসহ্য গরমে অস্থির হয়ে যাই। ঠিক ওই মুহূর্তে পালকির বেহারাদের কিন্তু এই সিচুয়েশনের জন্য এই কথা এখানে বলা হয়েছে যে পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে। স্তব্ধ গ্রামের বাড়িতে অনেক সময় দেখা যায় দুপুর বেলাটা বা সন্ধ্যার পর, এখানে যেহেতু হাটের কথাই বলা হয়েছে যার কারণে আমরা দুপুরটাকেই ধরে নিচ্ছি। স্তব্ধ গায়ে, দুপুর বেলা স্তব্ধ অর্থ আমরা কি করেছি? স্পন্দ বা নিশ্চল, যেখানে নীরব হয়ে থাকে সবকিছু, কোনো প্রাণের স্পন্দন থাকে না, সবকিছু নিশ্চুপ, ঠিক সেই সময়টাকে স্তব্ধ গায়ে, আদুল গায়ে, আদুল অর্থ খালি গায়ে, স্তব্ধ গায়ে মানে নীরব গায়ে, গা মানে কিন্তু এখানে গ্রাম, আর আদুল গায়ে একটা হচ্ছে গায়ে মানে চন্দ্র বিন্দু আছে, গায়ে একটু নাকে বাজবে, আর একটা হচ্ছে কি আদুল গায়ে মানে শরীরে, খালি গায়ে, জামা কাপড় ছাড়া, এমন একটা জিনিস বোঝানো হয়েছে এখানে। আদুল গায়ে যাচ্ছে কারা? রৌদ্রের সারা। কারা যাচ্ছে এই রৌদ্রের মধ্যে, প্রচন্ড রৌদ্রে, ঠিক আছে? ময়রা মুদি, চক্ষু মুদি। ময়রা বলতে বিশেষ করে বোঝানো হয়েছে যারা মিষ্টি বানায় বা মিষ্টি তৈরি করে তাদেরকে। ময়রা মুদি, চক্ষু মুদি, চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে না, ঢুলছে কোষে। ময়রা মুদি মানে মিষ্টি বানানোর পর সে পাটায় বসে কি করছে? চোখগুলো ঘুমে ঝিমিয়ে আসছে, যার কারণে বলা হয়েছে ময়রা মুদি, চক্ষু মুদি মানে চোখ বুজে পাটায় বসে ঢুলছে, এমন এক কিছু। দুধে চাচি শুচ্ছে মাছি, উঠছে কত ভনভনিয়ে। নর্মালি মিষ্টি যে কোনো জিনিস তৈরি করার সময় কিন্তু মাছি এসে ভনভন শব্দ করে, এবং মাছি কিছু দেখা যায় ওই মিষ্টির উপরে বা যে কোনো মিষ্টান্ন তৈরি করতে গেলে মাছি এসে বসে থাকে, এগুলো। তারপর শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের কিছুটা লাইন, এরপরে আমরা বাকিটা আলোচনা করছি। আসছে কারা? হনহনিয়ে। এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে কারা আসছে হনহনিয়ে, যেহেতু এটা পালকির গান, বেহারারা কি করছে? পালকি নিয়ে যাবে, তাহলে আসছে কারা? হনহনিয়ে। কারা আসছে? হনহন করে, খুব দ্রুত, হাটের শেষে রুক্ষ বেশে। যখন হাট চালু হয়, বিশেষ করে সকালের টাইমটা, তখন কিন্তু একটা প্রাণের স্পন্দন থাকে, মানুষের সারা মানে আলোড়ন সৃষ্টি করা বা মানুষের সমাগম বেশি থাকে, যার কারণে প্রথম দিকে কিন্তু সতেজ স্পন্দন থাকে হাটের মধ্যে, মানুষের স্পন্দন বা সতেজ যাকে বলা হয় সেটা দেখা যায় হাটের প্রথম দিকে, শুরু হওয়ার প্রথম। এবং যখন হাটের শেষের দিকে মানুষ সব বাসায় চলে যায়, দু একজন তাদের জিনিসপত্র নিয়ে বসে থাকে, তখন কিন্তু একটা রুক্ষ বেশ মানে কাঠখোড়া অবস্থা, সেখানে প্রাণের কোনো স্পন্দন নেই, সতেজতা নেই। ঠিক এই জিনিসটাকে বোঝানো হয়েছে যে হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাটুরে। ঠিক দুপুর বেলা হাটুরেরা কি করছে? বেচা কিনা শেষ করে ধায় হাটুরে বাড়ির গন্তব্যে মানে তার নিজস্ব গন্তব্যে কি করে? ধের মানে ছুটে চলছে। ধায় বোঝাইছে ছুটে চলা, ঠিক আছে? এবার তারপরে লাইনগুলো হচ্ছে কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে
কেহ ক্লান্ত দেহ। ঠিক প্রচন্ড রোদে অসহ্য গরমে কুকুরগুলো কি নিষ্প্রাণ মানে ধুলোগুলো শুকছে আর মাটির ধুলোর মধ্যে হাঁপাচ্ছে, ক্লান্ত হয়ে কি মানে এমন ভাবে এতটাই প্রচুর গরম পড়েছে, অসহ্য গরমে তারা ধুলোর সাথে কি দেহটা মিলিয়ে দিয়েছে এবং কি হচ্ছে ধুলোগুলোকে শুকছে প্লাস ক্লান্ত দেহে মাটির সাথে মিলিয়ে গেছে। এরপরে আসছে গঙ্গা ফড়িং লাফিয়ে চলে। গঙ্গা ফড়িং আমরা ঘাস ফড়িং দেখি না, সবুজ সবুজ রঙের ঘাস ফড়িং, ছোটবেলায় কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক খেলা করেছি, যদিও তোমরা হয়তো এখন ওইভাবে চোখে পড়ে না। তারপরে একটু খেয়াল করে দেখো যে ঘাস ফড়িং আছে। গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দূর। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এরপর আমি একটু আলোচনা করব শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, বইয়ের মধ্যে তোমাদের কিছু শূন্যস্থান দেওয়া আছে, কিছু যুক্ত বর্ণ দেওয়া আছে। আমি যদিও যুক্ত বর্ণগুলো নিয়ে শূন্যস্থান এগুলো নিয়ে ওইভাবে আলোচনা করলাম না, একটু তোমরা খেয়াল করে দেখো। কবিতার সম্পর্কে যদি ভালো ধারণা থাকে অবশ্যই তোমরা শূন্যস্থানগুলো খুব ভালোভাবে পারবে ইনশাআল্লাহ। এবং যুক্ত বর্ণ আমি একটু শুধু দেখিয়ে দিচ্ছি যুক্ত বর্ণগুলো তোমরা কিভাবে লিখবে। একটু যুক্ত বর্ণগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যুক্ত বর্ণগুলো লিখতে হবে খাতায়, কারণ এখানে একটু ঘর আকারে আছে, আমরা কিন্তু এইভাবে যুক্ত বর্ণগুলো কি লিখবো না। একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। যেমন আমার এখানে আছে যুক্ত বর্ণ শয়। এটা পরীক্ষার কোশ্চেন থাকবে এইভাবে শয়। এটাকে আমরা ভাঙালে কি হবে স যোগ। আমরা কিন্তু দেখেছি বইয়ের মধ্যে কিন্তু ঘর আকারে আছে, কিন্তু আমরা ঘর আকারে লিখবো না, আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে। স যোগ ত দেওয়া আছে, তারপর আমরা কি লিখবো এখানে স্তব্ধ। ব্যস্ত লিখতে পারি সস্তা। শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, শয়ত দিয়ে আমরা কি লিখেছি সযুক্ত। যদিও তোমাদের বইয়ে একটু খেয়াল করে দেখবা স্বর নিচে কিন্তু একটা হসন্ত দেওয়া নাই। আমরা নরমালি বেশিরভাগ জায়গায় দেখবো যখন আমরা যুক্ত বর্ণ ভাঙাবো প্রত্যেকটা শব্দের নিচে কি প্রথম শব্দের নিচে একটা কি হবে বর্ণের নিচে একটা হসন্ত হবে, যেমন স হসন্ত দিয়ে প্লাস ত। এটা না দিলেও যে ভুল হবে। এখন আপাতত বইয়ের যেহেতু দেওয়া নাই তোমরা না দিলেও সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা লেখার সময় অবশ্যই হসন্ত দিয়ে নিতে হবে, যার কারণে এখন থেকে এটা শিখে নেওয়াটাই বেটার। সযুক্ত তাহলে কি হলো স্তব্ধ, শয়ত বয়ধ স্তব্ধ, অথবা বয়জফলা শয়ত ব্যস্ত। যে কোনো একটা শব্দ লিখলেই হবে, দুটো আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, একটা লিখে দিলেই হবে। আর একটা রফলা দিয়ে আছে, এটা একটু দেখিয়ে নি। দ রফলা, দ যোগ আমরা এইভাবে রফলা দিব, দেওয়ার পর এখানে ব্রেকেটে লিখে দিব রফলা। রফলা দ যোগ রফলা, তাহলে আমাদের এখানে কি হবে দ্রুত হতে পারে, ঠিক আছে। তারপরে ভদ্র হতে পারে। তো এরকম করে আরো কয়েকটা তোমরা একটু খেয়াল করে দেখো, আরো বেশ কয়েকটা আছে, জাস্ট আমি তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য কি করলাম দুটো দেখিয়ে দিলাম, ঠিক আছে। বাকিটা তোমরা আশা করি বাসায় একটু দেখে নিবে, ভালোভাবে করে ফেলবে। এবং শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো 8 পৃষ্ঠায় তোমাদের কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া আছে, এগুলো আশা করি বাসায় পড়ে ফেলবে। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, সবাই অবশ্যই বাসায় থেকো, খুব ভালো থেকো। আগামী ক্লাসের প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।